বিমলা, দাদু ভাইয়ের ডাক্তারির জিনিসপত্র সব, এই ওর ডাক্তারির ব্যাগ আমি ওর ঘর থেকে নিয়ে এসে রাখলাম, জানো। আগে ও কাউকে এসব ছুঁতে দিত না, কেউ ধরতে গেলে চিৎকার করে উঠতো, হাত দিও না, হাত দিও। আজ আমি এগুলো নিয়ে এলাম, তো কই ও তো বাধা দিতে এলো না। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কি পাপ আমি করেছিলাম যে ঠাকুর আমাকে এতখানি কষ্ট দিচ্ছেন? বিমলা, বিমলা, তুমি তো অনেকগুলো বছর আগে আমাকে ছেড়ে চলে গেছো। সে শোকের বোঝা আজও আমি টেনে নিয়ে বেড়াচ্ছি। সব মায়া কাটিয়ে চলে যায়, ফেলে না, পড়ে থাকে শুধু স্মৃতিগুলো, পড়ে থাকে তার প্রিয় মানুষগুলো। সব মানুষকেই তো নিজের প্রিয়জনের শোক সামলে বেঁচে থাকতে হয়, তাই না? আমাদেরও বাঁচতে হবে, তোমাকেও বাঁচতে হবে গৌরী। আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি বুঝতে পারছি গৌরী, আমি সব বুঝতে পারছি, কিন্তু মারে, তুই ছাড়া তো আমাদের আর কেউ নেই, বল। এই যে এত বড় পরিবার আমরা সবাই, আমরা তো তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো, বল। তুই যদি এখন নিজেকে শক্ত করতে না পারিস, তাহলে আমাদের কি হবে গৌরী? আমরা কি নিয়ে বাঁচবো? আমরা কি করে সামলাবো নিজেদের? তুমি মন থেকে মানো যে ডাক্তারবাবু সত্যি চলে গেছে, আর ফিরবে না? কি করবো গৌরী? এটা আমাদের অদৃষ্ট, মা। তাহলে আমি কেন মানতে পারছি না গো? আমি কি করবো একা একা? কি নিয়ে বাঁচবো আমি? তার থেকে আমারও মরে যাওয়া। কথা শুনতে নেই মা, তোরা দুজনেই যদি চলে যাস, তাহলে আমরা কি নিয়ে থাকবো বল? আমি কি নিয়ে বাঁচবো তাহলে? তুইও তো আমার সন্তান, তাই না? তোকে নিয়ে তো আমি বাঁচবো। গৌরী যত শোকে ভেঙে পড়বে ততই আমার লাভ। আমাকে তো কিচ্ছু করতে হবে না। একদিনও সত্যি সত্যি যারা তোমাকে আশ্রয় দিল, তাদের জন্য তুমি কি করতে পারলে? কিচ্ছু না। আর তারপর যে বাড়িতে তুমি বিয়ে হয়ে এলে, সেই বাড়ির ছেলে মরে গেল তোমার জন্য গৌরী। আমি চিরকালই বলেছিলাম তুমি অলক্ষণে অলক্ষী, তোমার দোষ নয়, দোষটা তো তোমার কপালের গৌরী। আমি অনেক ভেবেছি, আমি যদি তোমার জায়গায় হতাম, তোমার মতো হতাম, আমি তাহলে কি করতাম। না, আমি তো এসব সহ্য করতে পারতাম না। আমার চোখের সামনে আমার কাছের মানুষদের সর্বনাশ হচ্ছে, তারা মরে যাচ্ছে, আমি কি করে বেঁচে থাকবো বলো? আমি কি করতাম জানো? আমি আমার এই জীবনটা শেষ করে দিতাম। আমার আরো একটা ভবিষ্যৎবাণী তুমি মিলিয়ে নিও। তুমি যার সঙ্গে থাকবে গৌরী, সে বাঁচবে না, সে মরবে গৌরী। সবাই মরে যাবে তোমার জন্য। তুমি বিষ কন্যা, যে তুমি বিষ কন্যা।
প্রথম বোধহয় শৈলমা সত্যি কথা বলল। সত্যি তো, আমি বেঁচে থেকে কি করব? আমার জীবনের সবটা জুড়িয়ে দেওয়া আমার ডাক্তারবাবু ছিল। সেই যখন নেই, আমার বেঁচে থেকে কি লাভ? কার জন্যই বা বাঁচবো আমি? তার চেয়ে বরং আমার ডাক্তারবাবু যেখানে চলে গেছে, আমিও সেখানে চলে যাব। আমি আর একদিনও বাঁচতে চাই না। আজই আমি আমার জীবন শেষ করে দেব। ঈশানের আত্মার শান্তির জন্য তো ক্রিয়াকর্ম কিছু করতেই হবে। তার উপর অপঘাতে মৃত্যু, 3 দিনে কাজ, হাতে তো বিশেষ সময় নেই। পুরোহিত মশাই এসেছিলেন, অবশ্য এসব নিয়ে কথা হয়েছে। হায় মা, হায়। তোমরা আমাকে এত ভালোবাসো, সবসময় এত আগলে রাখো। আমি জানি না কি করে এই ঋণ শোধ করবো গো। হঠাৎ এসব কথা বলছিস কেন? তুই চিন্তা করছিস কেন? আমরা তো আছি, তোর পাশে আছি। চলো, চল। কিন্তু আমি আর নেই গো। তোমাদের সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে, তবু যেতেই হবে। আমি যে আমার ডাক্তারবাবুকে ছাড়া থাকতে পারবো না। বাবা, আমি মনস্থির করে নিয়েছি, আমাকে চলে যেতে হবে। আমি ঠিক করে নিয়েছি আমি কি করব। আমাকে চিরতরে চলে যেতে হলে তোমার পায়ের ফুল নিয়ে যাব। শোনো, বাবার কাছ থেকে কটা ধুতরো ফল আর ফুল দাও না। এবার আমি দৈববাণীর আসল অর্থ বুঝতে পারছি। না না, মস্ত বড় ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল। ঈশানকে নয়, গৌরীকেই আমার মারা উচিত ছিল। কথিত আছে ঈশ্বরের অংশের সঙ্গে দেবীর অংশ মিলন হলে তবেই এ অলৌকিক কাণ্ড ঘটবে। মহাদেবের অংশ মানে তো একজনই, শান। তার অর্ধাঙ্গিনী এই তো দেবীর অংশ। তার মানে গৌরী আমার সবচেয়ে বড় বিপদ হতে যাচ্ছিল, কিন্তু সেটা তো আর সম্ভব না। ও
তো নিজেই মরেছে। ও যদি না মরতো তাহলে ওর সন্তান আমার চরম সর্বনাশের কারণ হতে পারতো, কিন্তু গৌরী তো নিজেই নিজেকে মেরে ফেলেছে। আমার পাপের সংশোধন আপনি আপ হয়ে গেছে। যাই যাই গিয়ে দেখে আসি, হ্যাঁ গৌরীর পরিণতিটা কি হলো। যাই। গৌরী, গৌরী তুই আমাকে কথা দে, তুই আর কখনো আত্মহত্যার কথা বলবি না, কখনো বলবি না। আর যদি এরপরও এরকম কিছু তুই ভাবিস, তোকে আমার দিব্যি রইল গৌরী, তুই আমার মরা মুখ দেখবি। কি হলো, কি হলো? কথা দে আমাকে, আমাকে এক্ষুনি কথা দে গৌরী। তুই আর কখনো এসব ভাববি না, তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না, কোনোদিন তুই আত্মহত্যা করতে যাবি না। তুই কথা দে গৌরী, আমাকে এক্ষুনি কথা দে, তুই আমাকে এক্ষুনি কথা দে গৌরী। ঠিক আছে, ঠিক আছে, আমি আর আত্মহত্যার চেষ্টা করব না। এই তো আমার ভালো মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। তুই তুই দেখিস গৌরী, আমি না তোকে খুব যত্ন করব, আগলে রাখবো তোকে। আমি একটুও অযত্ন হতে দেবো না তোর, কখনো না। ভগবান আমার ছেলেটাকে তো কেড়ে নিয়েছে, তার বদলে হয়তো আমাকে একটা মেয়ে দিয়েছে। তোকে দিয়েছে গৌরী, নীলা। আর তুই এখন থেকে আমার তুই মেয়ে। শ্রীমতী, এই শ্রীমতী আমার ভাড়া ভাতে ছাই দিয়ে দিল, আমার এত সুন্দর একটা পরিকল্পনা একেবারে ভেস্তে দিল। না না, এত সহজে আমি হাল ছাড়বো না। ঈশানকে মেরেছি, এবার যদি দেখি গৌরী নিজে থেকে মরছে না, তাহলে আমি ওকেও সরানোর ব্যবস্থা করব। কেন আমাকে ডাকছো তুমি? হ্যাঁ, আমি তো বলেছি তোমার কাছে যাব না। আমি কি চাও? কি চাও তুমি? বলো কি চাও? কি হয়েছে? কি বলতে চাইছোটা কি তুমি? আমি যখন এত করে ডেকেছিলাম তখন সাড়া দিয়েছিলে, একটা কথা বলেছিলে তুমি, আমার তো একটা প্রশ্নেরও উত্তর দাওনি। তাহলে এখন কিসের সংকেত দিচ্ছ? দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমাকে তুমি একদম বাধা দেবে না, বুঝেছ? দেখো, একদম আমাকে ডাকবে না তুমি। নেহাত আমাকে মা আটকালো, তাহলে আমার এই মুখ তোমাকে আর কোনোদিন দেখতে হতো না। আর আমি আমার মুখ তোমাকে দেখাতেও চাই না।
व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे कालिका। ঈশান যথেষ্ট সাবধানী ছেলে, সে একা একা খাদের ধারে চলে গেল আর সেখান থেকে পা পিছলে পড়ে গেল? না না, এটা কখনোই হতে পারে না। সেখানে নিশ্চয়ই অন্য কিছু ঘটেছিল। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? কিছু একটা করো, তো কিছু করতে কেউটা বেরিয়ে পড়বে। বলছিলাম কি, এখন আপনারা এসব কথাবার্তা বন্ধ করুন। এখন একটু নীরবতা পালন করতে হবে, তো একটু শান্তি বজায় রাখুন, কেমন? এটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার মনে হচ্ছে যে তোমাদের কোথাও একটা মস্ত ভুল হচ্ছে। আচ্ছা গৌরী, তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় যে ঈশান সত্যি সত্যি মারা গেছে? আমি তো প্রথমে বিশ্বাস রেখেছিলাম কাকা বাবু যে আমার ডাক্তারবাবু বেঁচে আছে, কিন্তু সেই বিশ্বাস এখন ভেঙে গেছে। এটা সত্যি যে আমরা কাছ থেকে বডিটা দেখিনি। সবাই বললো খুব বিভৎস হয়ে গিয়েছিল বডিটা। আমাদের মাথা কাজ করছিল না। ওরা বললো আর আমরা আমরা পুড়িয়ে দিলাম। আপনারা মিথ্যে আশা করছেন। ও বেঁচে নেই, ওর বেঁচে থাকা অসম্ভব। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? আপনি কি তখন সেখানে ছিলেন? কি হলো বলুন? আপনি কি করে জানলেন যে ডাক্তারবাবুর বেঁচে থাকা অসম্ভব? বলুন। না মানে আমি দেখবো কি করে? আমি আমি মানে শুনেছি, শোনা কথা আমার। ওরে আমরা কাঠের ঢেকি, তোকে এত কথা বলতে কে বলেছে? এই লোকটা দেখছি বড্ড বাচাল। এবার নিজে মরবে, আমাকেও ফাঁসাবে। এই বাড়িতে আসার পর থেকেই আমি শুনেছি আর কি, মানে সবাই তো সারাক্ষণ এই দুর্ঘটনার কথা নিয়ে আলোচনা করছে। এখানকার শিষ্যরাই বলা বলি করছিল যে ঈশান বাবু অনেক উঁচু পাহাড় থেকে গভীর খাদে পড়ে গেছেন, তারপর অনেক বুনো জীবজন্তু, ওনার বেঁচে থাকা সম্ভবই নয়। শিষ্যরা বলেছে আপনাকে? পাহাড়টা কতটা উঁচু ছিল, খাদটা কতটা গভীর, কি কি বুনো জীবজন্তু ছিল, সব বলেছে? আচ্ছা, কোন কোন শিষ্য বলেছে বলুন তো? আমি সবাইকে ডেকে আনছি, দেখিয়ে দিন কে কে এই নিয়ে আপনার সঙ্গে আলোচনা করেছে। না মানে ওরা এত কিছু বলেনি। তাহলে জানলেন কি করে? আমি তো গেছিলাম ওই পাহাড়ে, খুব উঁচু পাহাড়, তাই জানি। তাই নাকি? আপনি গেছিলেন? কবে গেছিলেন? গেছিলাম মানে? গেছিলাম মানেটা কি? কবে গেছিলেন সেটা বলুন। কয়েক মাস আগে, অত দিনক্ষণ মনে নেই আমার। মনে নেই? কি হচ্ছে কি গৌরী এখানে? তুমি হঠাৎ পুরোহিত মশাইকে এভাবে জেরা কেন করছো? উনি যদি গিয়ে থাকেন তাহলে গেছেন, আর না হলে জাননি। উনি একটা শ্রাদ্ধের কাজ করতে এসেছেন, দয়া করে সেটা ঠিক করে করতে দাও। তা না হলে আমাদের ঈশানের আত্মার শান্তি হবে না গৌরী, দয়া করে কাজটা করতে দাও। দেখো মা, একটা দুর্ঘটনা ঘটে গেছে অসাবধানতাবশত। তোমার স্বামী উঁচু পাহাড় থেকে পড়ে মারা গেছে। তাই এই সত্যিটাকে তুমি যত তাড়াতাড়ি স্বীকার করে নিতে পারবে ততই ভালো। তোমার স্বামীর বিদেহী আত্মা শান্তি পাবে না যদি শ্রাদ্ধের সময় এই সমস্ত কথাবার্তা হয়, যদি শ্রাদ্ধের কাজে ব্যাঘাত ঘটে। সবাই এত বড় একটা মিথ্যে কথা জানলে ডাক্তারবাবুর আত্মা এমনিতেই শান্তি পাবে না। তুমি কোন মিথ্যের কথা বলছো গৌরী? খুলে বলো। এই কথাটা হয়তো আমার অনেকদিন আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমার ডাক্তারবাবু ছাড়া মাথায় কিচ্ছু ছিল না, তাই তোমাদের বলা হয়নি। ডাক্তার কাকা ঠিকই বলেছে, ডাক্তারবাবুর মতো সাবধানী মানুষ
কিছুতেই অসাবধানে পাহাড় থেকে পড়ে যেতে পারে না। ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। কি সর্বনাশ! হায় 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 রে! তুমি এমন করছো কেন? এতদিন তো গুপ্ত দরজা বন্ধই ছিল, এখন হঠাৎ হাই হাই করছো। সাধে কি আর করছি? দরজা বন্ধ থাকলে তো ওই সিন্ধুকের ভেতর কি আছে জানতে পারবো না। সেদিন তো সাপ দেখে আশ্চর্য মানুষ বটে, বাড়িতে এত বড় একটা দুঃসময় চলছে, তার মধ্যে মানুষটা গুপ্ত দরজা নিয়ে পড়ে আছে। বড় বউ, তুই যা, গৌরীর কাছে যা, ওকে সামলামা। হ্যাঁ, আমি যাচ্ছি কাকিমা। এই গৌরী, ঘরের মধ্যে একা একা এভাবে গুমড়ে থাকলে হবে নাকি? তোমার তো শরীর খারাপ করবে। তার চেয়ে বরং দেখো না, আমরা সবাই এখানে আছি, আমাদের সঙ্গে একটু গল্প করো, দেখবে অনেক হালকা লাগবে। হ্যাঁ গৌরী, তোমাকেও তখন আস্তে আস্তে স্বাভাবিক হতে হবে, বলো। কিন্তু কিভাবে স্বাভাবিক হব বলো তো পলা দিদি? ডাক্তারবাবুর স্মৃতি যে আমাকে ঘিরে আছে সর্বক্ষণ, তাদেরকে কিভাবে তাড়াবো আমি? সে কি গৌরী, তুমি তাড়াতে যাবে কেন? কখনো স্মৃতি তাড়ানো যায়? হ্যাঁ, বরং এই স্মৃতিগুলোকে সাথে নিয়েই তো তোমাকে নিজের মতো করে বাঁচতে শিখতে হবে গৌরী। আমি বলি কি, এই তোমাদের ভালো লাগার মুহূর্তগুলোকে কষ্ট হিসেবে একদম দেখো না, বরং এই স্মৃতিগুলোকে নিজের শক্তি বানিয়ে তুমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। গৌরী, তোমাকে তো স্বাভাবিক থাকতেই হবে বলো, কারণ তুমি যদি এইভাবে কষ্ট পেতে থাকো না, আমাদের দাদা ভাইও কিন্তু খুব কষ্ট পাবে। এটা কি হতে দেওয়া যায়? আরে গৌরী, তুমি এভাবে থাকলে আমাদের কি করে ভালো লাগে বলো তো? আর সামনে তো তোমার কত দায়িত্ব গো, তোমার কত কিছু সামলাতে হবে। যে আসছে সে তো তোমার কোলে পিঠে, তোমার কাছে তো সে বড় হবে গো। সে তো আর তার মামার ভালোবাসা পাবে না, তাই তার মামিকেই মামার অভাবটা পূরণ করে দিতে হবে। এর মধ্যে গৌরীকে চুপ করে একটু ডুবে বসে থাকতে হবে, ব্যাস। ডুবে থাকতে হবে মানে? এতে যদি আবার নতুন করে কোনো বিপদ হয় তখন? বিপদ যাতে না হয় সেই জন্যই তো এই শুদ্ধিকরণটা এত প্রয়োজনীয়। গৌরী, তুমি আমার কথাটা শোনো, তুমি রাজি হয়ে যাও। এই শুদ্ধিকরণ যদি না হয় তাহলে তাহলে বারবার অমঙ্গল, অঘটন এই সবের সম্মুখীন হতে হবে গোটা পরিবারকে, বলো। কিন্তু শৈল, না ছোট ঠাম্মি, শৈলমা যদি মনে করেন এই শুদ্ধিকরণের প্রথা মানলে পরিবারের মঙ্গল হবে, আমি সেটাই করব, তোমরা চিন্তা করো না। ব্যাস, এবার কিছুক্ষণের মধ্যে শুরু হবে শুদ্ধিকরণ প্রক্রিয়া। গৌরী যতক্ষণ জলের মধ্যে থাকবে শুদ্ধিকরণের জন্য, ততক্ষণ আমিও মায়ের পায়ে পড়ে থাকবো, ওর যেন কোনো ক্ষতি না হয়। আপনি চিন্তা করছেন কেন? একদম চিন্তা করবেন না, আমি যা ভাত পাতার পেতে রেখেছি
জলে কারেন্ট দেওয়া আছে। গৌরী একবার ওই জলে নামলে এমন কারেন্ট খাবে যে মরবে। গৌরীর এত বড় বিপদ! না না, আমাকে যে করে হোক গৌরীকে বাঁচাতে হবে। ওই জলে ওকে কিছুতেই পা দিতে দেওয়া যাবে না। গৌরী! এইবার বুঝেছি, এইবার অঙ্কটা মিলল। শ্রীমতী মন্দিরে গেছিল, আমার কথা শুনে গৌরীকে সাবধান করতে আসছিল, নিজেই কোনোভাবে শক খেয়ে গেছে, সর্বনাশ করেছে। এবারেও আমার পরিকল্পনা কাজে এলো না। ইচ্ছে করছে তোমার গলাটা টিপে তোমাকে এইখানে মেরে ফেলি। শ্রীমতী জানতে পারলো কি করে? নিশ্চয়ই জেনেছে, তা নাহলে এভাবে ওকে আটকালো কেন? যাই হোক, শোনো, এই সব কিছুর সঙ্গে আমাদেরও যে কোনো যোগ আছে, আমার যে কোনো যোগ আছে, এটা যেন কেউ কোনোদিনও জানতে না পারে, বুঝেছ? এমনিতেই আমি বলেছিলাম গৌরী শুদ্ধিকরণ হওয়া দরকার, সেই জন্য সবাই সন্দেহটা আমাকেই করবে, বুঝেছ? তোমাকে এখন কি করতে হবে? এমন কিছু করতে হবে যাতে আমাকে কেউ সন্দেহ না করে, বুঝেছ আমার কথা? গৌরী, দেখি, সরো সরো সরো! গৌরী, গৌরী চলে এসেছে। আমি কিছু বুঝতে পারছি না। এই মুক্তা, একটা ফোন কর না রূপম সূর্যকে। ফোন কি হয়েছে মা? একটা ফোন করলে ডাক্তার ডাকতে হবে তো। হ্যাঁ মা, আমার ফোন করা হয়ে গেছে, ওরা আসছে। আরে শিগগির করো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। কি অনর্থ হলো! চলো চলো, ওকে শিগগির নিয়ে যেতে হবে। আস্তে আস্তে। এত মেয়ে দেখেছি জীবনে, কিন্তু আমাকে বশ করতে পারে এমন তো কখনো দেখিনি। শৈল অন্যদের থেকে একেবারে আলাদা। আমার চোখ খোলো না বড় বউ। ও মা, মা শুনতে পাচ্ছ মা? সাড়া দাও না। ও মা, ও বড় বউ। কি পাটা তো একদম ঠান্ডা হয়ে গেছে, চাদরটা চাপা দিতে হবে। বড় বউ চোখ খোল না বড় বউ, কি হলো তো? আমার চোখ খোলো না, শুনতে পাচ্ছ মা? কি হবে গো, মায়ের তো জ্ঞান ফিরছে না। সূর্যরা তো সেই অনেকক্ষণ গেছে ডাক্তার ডাকতে, এখনো আসছে না কেন কি জানি। তো এটা ফোন কর না। হ্যাঁ এ বাবা, আমি না তাড়াহুড়োয় ফোনটা নিচে রেখে এসেছি, তুই দেখ না। আমি ফোন করছি। আরে বাবা, একবার তাড়াতাড়ি কর না রে। ফোন করে কি হবে? ওরা তো ইচ্ছে করে দেরি করছে না। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সুস্থ মানুষটা জলে হাত দিল আর এইরকম একটা অঘটন ঘটে গেল। বিপদ কি আমাদের পিছু ছাড়বে না? একে তো ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল, তারপর তার মায়ের এইরকম বিপদ ঘটলো।
কি হচ্ছে ভগবান? ঘুমটা খালি মা কি চাইছেন কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। হ্যালো হ্যালো, সূর্যদা শোনো না, বলছি কতক্ষণে তোমরা আসছো? না ঝিম্মার তো এখনো জ্ঞান ফেরেনি। হ্যাঁ তোমরা তাড়াতাড়ি এসো। ও মা, ও মা, ওরা আসছে, সূর্যদা ডক্টরকে নিয়ে এক্ষুনি আসছে। ক্ষমা করবেন মা, আপনি আমার পরিচয়, শৈল মায়ের উদ্দেশ্য সব জেনে গেছেন। তাই আপনি বেঁচে থাকলে আমায় গলায় ফাঁসির দড়ি পড়তে হবে। আপনাকে কি করে বাঁচিয়ে রাখি বলুন? তবে চিন্তা করবেন না, এক পক্ষে ভালোই হলো। আপনার ছেলেকে যেখানে পাঠিয়েছি আপনাকেও সেখানেই পাঠাবো। মা ছেলে একসঙ্গে থাকবেন, কেমন? এটা অসম্ভব, আপনি কি বলছেন? এটা অসম্ভব। তাহলে তো ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করে বাকি কাজটা শেষ করতে হবে না, আপনা আপনি শেষ হয়ে যাবে। ও মা, মা শুনছো? ও মা, ওঠো না মা, ওঠো না। তুমি তো বলেছিলে মা তুমি আমার পাশে সবসময় থাকবে, আমরা আমরা একে অপরের পাশে আছি। তুমি না থাকলে আমার কি হবে মা? মা ওঠো না গো, ওঠো না। তোমরা এত কান্নাকাটি কেন করছো? শ্রীমতী কেমন আছে সেটা বলো আগে। ভালো নেই শৈল মা, একদম ভালো নেই। তো ভালো খবর, কিন্তু তান্ত্রিক বেটা গেল কোথায়? অপদার্থটা শ্রীমতীকে যে মারতে পারেনি সেটা তো বোঝাই যাচ্ছে। পালালো কোন দিক দিয়ে সেটাই ভাবছি। তার মানে তান্ত্রিক খাটের তলায় সে দিয়েছে। আচ্ছা ডক্টর, ওনাকে কি হসপিটালে শিফট করলে একটু বেটার হবে? সে আপনারা দিতেই পারেন, তবে আমার মনে হয় হাসপাতালে রাখলে আলাদা করে অবস্থার কোনো উন্নতি হবে না। বাড়িতে তবু কাছের মানুষটা পাশে থাকবে। সবই কপালের দোষ, কপালের দোষ মেনে তো নিতেই হবে, আর তো কোনো উপায় নেই আমাদের। মানবো না, মানবো না আমি। এক এক করে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাবে, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি আমি যেভাবে হোক মাকে সুস্থ করে তুলবো, ভালো করে তুলবো। বেশ বেশ গৌরী, তুমি যা করার করো, কিন্তু এতজন মানুষ মিলে একজন অসুস্থ মানুষের ঘরে ভিড় করা এটা একেবারেই ঠিক নয়। এটা কি ঠিক বলো? হ্যাঁ, তা তো বটেই। ওনার যাতে ইনফেকশন না হয় সেই ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। আমি যেগুলো রুটিন মেডিসিন দিয়েছি সেগুলো চালু করার ব্যবস্থা করুন, তারপর দেখা যাক কি হয়। যাও যাও, ঘর ফাঁকা করো, এখন শ্রীমতীকে সাবধানে রাখতে হবে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই মেয়ে তো কিছুতেই কথা শোনো না। বলবো? বলো না। আমার বড্ড খিদে পেয়েছে রে গৌরী, আমাকে একটু খেতে দিবি মা? আজ মায়ের কি হয়েছে? মা তো এ বাড়িতে এসে কিছুই মুখে দিতে চায় না। কি সুন্দর একটা খিচুড়ির গন্ধ পাচ্ছি। খিচুড়িটা তো ওনাকে নিবেদন করার জন্য। ওনাকে মানে কাকে? ওই যে উনি, ওনাকে।
আমার খুব খিদে পেয়েছে, আমি ওই ভোগটাই খাবো। ভোগটা তো এখনো ওনাকে নিবেদন করা হয়নি, তোমাকে কি করে দেব? না 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 না, আমাকে ওই খিচুড়িটা খেতে দেই না গৌরী। ভোগ নিবেদনের আগে মা সেটা খেতে চাইবে, এ তো আমি ভাবতেও পারিনি। অবশ্য একদিকে ঠিক আছে, ওই ভোগ আমি মাকেই খাওয়াবো, আমি তো আর ওনাকে ভোগ খাওয়াতে যাব না। ভালো লাগছে মা? হ্যাঁ গৌরী, খুব তৃপ্তি হচ্ছে। তুই নিজের হাতে আমাকে খাইয়ে দিবি না? মা তো এমন কথা কোনোদিনও আমাকে বলেনি। মায়ের আজ হলো কি? এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন আজ? দে না আমায় নিজের হাতে খাইয়ে। হ্যাঁ দিচ্ছি। अनादिं सुरादिं मखादि। কতদিন পর এত তৃপ্তি করে খেলাম আজ। মানে? গৌরী, আমাকে একটু হাত ধোয়ার জল এনে দিবি মা? এনে দিচ্ছি মা। ও জানো মা, এ কি এক্ষুনি তো এখানে ছিল, এইটুকু সময়ের মধ্যে যাবে কোথায়? ও মা, মা কোথায় গেলে তুমি? গৌরী, গৌরী রে, গৌরী, গৌরী। মা তুমি তো এক্ষুনি এখানে ছিলে, তুমি বাবার সঙ্গে এলে কি করে? আর এরকম তো কান্নাকাটিও করনি। আমি তো আগে এখানে আসিনি মা। কি বলছো তুমি? তুমি তো ওখানে বসেছিলে, তুমি বললে আমার খিদে পেয়েছে, খেতে দে। আমি তো নিজে হাতে খাইয়েও দিলাম তোমাকে, তুমি ভুলে গেলে? কি সব বলছিস তুই? হ্যাঁ? আমি? তুমি না তো কে? তুমি তো বারবার বললে আমাকে মা বলে ডাক, মা বলে ডাক। আমি আর কোনোদিনও তোমাকে মা বলে ডাকবো না। আমি তোমার ঈশান তো শুধু আর আমার জামাই ছিল না, ছেলে ছিল, আমার ছেলে। যেদিন ঈশানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেদিনই ভালোবেসে আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। আমার গৌরী মাকে বিয়ে করে ঈশান আমার গৌরী মাকে একটা নতুন জীবন দিয়েছিল। জানেন তো, আমি না ঈশানের সাথে বিয়ে হওয়াতে খুব নিশ্চিন্তে ছিলাম। ঈশান আমার গৌরী মাকে কোনো কষ্ট দেবে না, খুব ভালো থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু কি হলো ঠাকুর, কি হলো? আমার মেয়েটা এখন কি নিয়ে বাঁচবে? কিছু মনে করবেন না, একটা বাস্তব কথা বলি। দেখুন, আমার মেয়ে তো জামাই বাবার উপর ভরসা করে এ বাড়িতে এসেছিল। সে চলে যাওয়ার পর আমার মেয়ের এই বাড়িতে অধিকার কতটুকু রইল সেটা তো স্পষ্ট হওয়া দরকার না? আপনি কি বলছেন বুঝতে পারছি না। গৌরী তো এবারের বউ, আবার কোন অধিকারের কথা বলছেন আপনি? দেখুন, মানে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে সে মানুষটাই যদি না থাকে তাহলে মানে এ বাড়ির বিষয় আসার সম্পত্তি আমার মেয়ে কতটুকু পাবে সেটা তো জানা দরকার না? যদি কোনো উইল না থাকে আর আমার মেয়েকে যদি ঘর ছাড়া হতে হয় তাহলে সেক্ষেত্রে? বাবা, এসব কি বলছো তুমি? কেন বলছো এখন? গৌরী, বাবা হিসেবে উনি মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করছেন, এটা তো স্বাভাবিক, এতে তো দোষের কিছু নেই। শুনুন, গৌরী আমাদের ঈশানের স্ত্রী, ঈশানের যা কিছু ছিল সেটা গৌরী পাবে। গৌরী এই ঘোষাল পরিবারের বড় বউ, এ বাড়িতে গৌরীর যে অধিকার তা থেকে ওকে কেউ বঞ্চিত করতে পারবে না। উল্টে গৌরীকেই তো সবকিছু দেখতে হবে, ওকেই তো সামলাতে হবে।
বাহ বাহ বাহ, বেশ বেশ। এখন তাহলে এই বোকামিটা এই সবকিছুর দায়িত্বে রয়েছে, তাইলে যখন খুশি আমিও তাদের ভাগ বসাতে পারি। এখন থেকে বিষয় আশয় পাওনা গন্ডা বুঝে নেওয়া হচ্ছে, এটাই আদর্শ সময়। আমারও আর দেরি করলে চলবে না, ওই পেপারে যত তাড়াতাড়ি সম্ভব সাইন করাতে হবে। মা, এভাবে আর কতদিন পড়ে থাকবে গো? এবার তো তোমাকে উঠতে হবে গো। জানো, নীলা দিদি তোমারই কষ্ট সহ্য করতে পারছে না মা। রোজ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদে মা। মাগো, তুমি এভাবে সংসারের দায়িত্ব ছেড়ে শুয়ে থাকতে পারো না। কি হয়েছে আপনার? মেরো না, মেরো না, মেরো না। মেরো না, মেরো না, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। সব দোষ আমার নয়, বিশ্বাস করো, আমাকে বলা হয়েছিল, তাই আমি কাজটা করেছি। আমি মারতে চাইনি, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। কাকে মারার কথা বলছে এই পুরোহিত? কি আশ্চর্য, ঠাকুর মশাই এরকম ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে কি? কাকে মেরেছেন আপনি? ঠিক করে বলুন, কাকে মেরেছেন? দাঁড়াও তোমরা, ওনাকে বলতে দাও। আমি মায়ের পূজারী, জীব জগতের সবাই মায়ের সন্তান, তাই আমার কাছে কাউকে মারা মানেই সেটা মহাপাপ ছাড়া আর কি। নরকে ঠাই হবে আমার, সেই থেকে আমার অনুশোচনা হচ্ছে। অনিত না করে আসল কথাটা বলুন তো, কাকে মেরেছেন আপনি? এটা দেখছি সবাই মিলে একেবারে চিনে জোঁকের মতো পেছনে পড়ে গেছে। হ্যাঁ, মানে আজ সকালে বাড়ি থেকে বেরোনোর সময় একটা বিষধর সাপের লেজে পা দিয়ে ফেলেছিলাম। সে তার ধর্মবশত আমাকে কামড়াতে যাচ্ছিল, আমি তখন পালাতে পারিনি। তারপর ও ছোবল মারার আগেই, বুঝলেন তো, ছোবল মারার আগেই আমি ওকে মেরে ফেলেছি। আমি খুন করেছি আমি। এ তো মহাপাপ, মহাপাপ, ঘোর অন্যায়। সেই থেকে এই অপরাধ বোধটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মায়ের মুখটা আমার বারবার মনে পড়ছে। মা নিশ্চয়ই আমার উপর ভয়ানক রুষ্ট হয়ে আছেন। আমি জানি না আমি কি করব। আমি একটা বড় পাপ করে ফেলেছি, আর এই পাপ স্খলনের উপায়টাও আমি জানি না কি করে কি করব। এইসব ভেবেই আমি মানসিকভাবে বড়ই ভেঙে পড়েছি। আপনি এত বড় অন্যায়টা করলেন কি করে? আপনি আত্মরক্ষা করতে পারতেন, তা বলে একেবারে মেরে ফেললেন। আপনি না প্রতিদিন মায়ের সঙ্গে বাবার সেবা করেন? বাবার অনুচরকে হত্যা করা মানে বাবার অংশকে আঘাত করা, তাকে কষ্ট দেওয়া। এই অন্যায়ের শাস্তি আপনি একদিন না একদিন নিশ্চয়ই পাবেন। ও কি
গৌরী আমাকে অভিশাপ দিয়ে গেল। এই মেয়েকে যত দেখছি তত কেমন ভয় ভয় করছে। আজ আরেকটু হলেই ধরা পড়ে যেতাম। কপাল জুড়ে জোর বাঁচা বেঁচেছি। কোনো বিষধর সাপ ছিল? আর তার সঙ্গে গৌরীর কি সম্পর্ক? আপনি গৌরীকে দেখে এত ভয় পাচ্ছিলেন কেন? ঈশান ঘোষাল তো বিষাক্ত সাপই ছিল। ওর লেজে পা দিয়েছিলাম বলেই তো ছবল মারতে এসেছিল, আর তাই তো মারতে হলো। কি হলো, চুপ করে আছেন কেন? কথা জবাব দিন। অন্যায় করেছিলাম আমি, শাস্তি পাওয়ার ভয় পাচ্ছিলাম, তাই ওই গৌরী মায়ের হাতে বটিটা দেখেছিলাম, তো দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তোরা থাম না। প্রীতির জায়গা নয়, কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে। এই শৈল তো আমাকে আচ্ছা ফাঁসিয়ে গেল। কি জানে বাবা, একটা ফোন করি আগে। হ্যালো শৈল, তুমি 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 কেমন আছো? আমি অনেকদিন তোমার গলাটা শুনিনি, তো তাই ফোন করলাম। তার সঙ্গে কিভাবে কথা বলছো তুমি? আমাকে কেউ নাম ধরে ডাকার সাহস করে না, সবাই আমাকে মা বলে ডাকে। শৈল মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শৈল মা। নিশ্চয়ই কোনো গোলমাল পাকিয়েছো। না না, আমি কেন গোলমাল পাকাবো? এখানেই তো সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে। তোমাকে আমি অদ্ভুত ঘটনা দেখার জন্য রাখি, ঘটনা ঘটানোর জন্য রেখেছি। তাই চুপচাপ বসে না থেকে গৌরীকে মারার কি পরিকল্পনা করেছো বল? করেছি। এবার একটা দারুণ প্ল্যান করেছি। গৌরী এবার আর পার পাবে না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। পরে ফোন করছি, হ্যাঁ পরে ফোন করছি। ডাক্তারবাবু আছেন নাকি? আপনি কাকে খুঁজছেন? ডাক্তারবাবুকে? কিন্তু তিনি তো বাড়িতে। কি ব্যাপার, আপনি কাকে চাইছেন? ডাক্তারবাবুকে। তাকে কি দরকার? ডাক্তারবাবু বলেছিলেন তার ঘরের জন্য একটা কাঠের ওয়ার্ড্রোব বানাতে। ঈশান বলেছে? কবে? সে অনেক দিন আগে। তখনই ডাক্তারবাবুকে আমি বলেছিলাম কাজের খুব চাপ চলছে, হাত খালি হলে তবেই পারবো। দাদুভাই বোধহয় গৌরীর জন্য এই ওয়ার্ড্রোবটা বানাতে চেয়েছিল। এটাই বোধহয় ভাইয়ের শেষ ইচ্ছে ছিল, তাই না? হ্যাঁ তাই হবে। তবে মানুষটাই তো নেই আর। না থাকলে কি হবে? এটা যখন দাদুভাইয়ের শেষ ইচ্ছে, তখন সেটা তো পূরণ করতেই হবে। তুমি বাপু, ঈশান যেভাবে তৈরি করতে বলেছে সেভাবে তৈরি করো। আচ্ছা। আর এখান থেকে ঘরে নিয়ে গিয়ে সেটা ঠিক করে লাগিয়ে দেবো। কি অবস্থা? এই যে এই অংশটা কেটে দিয়েছি। খুব ভালো হয়েছে। শোনো, এবার তাড়াতাড়ি কেটে পড়ো তো দেখি। হ্যাঁ শোনো, আর একটা কথা, কেউ যেন দেখতে না পায়। হ্যাঁ সাবধানে যাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। কি আপনি জিনিসপত্র এত তাড়াতাড়ি গুটিয়ে ফেললেন? আপনার কাজ হয়ে গেছে? হ্যাঁ, বাকি কাজ আবার কালকে করব। ওমা, এই এতক্ষণে আপনি মাত্র এইটুকু কাজ করেছেন? এসব অনেক সূক্ষ্ম কাজ মা,
এত তাড়াতাড়ি হয় না, এতে অনেক মাপজোক করতে হলো, আবার কালকে কাঠ কিনে আনতে হবে। এসব তো আমার নয়, স্বামীর সূত্রে পাওয়া। সেই যখন চলে গেল, এই সম্পত্তি গেলেই বা কি এসে যায়? আমার আর কোনো কিছুতেই চাহিদা নেই গো। গৌরী মানুষটা নেই বলেই তো তোমাকে আরো বেশি করে সাবধান হতে হবে। তুমি কিন্তু একদম নিজের অধিকার ছাড়বে না। এই সম্পত্তি তোমার অনেক কাজে লাগতে পারে গৌরী, কত কিছুতে প্রয়োজন হতে পারে। তোমার কোনো ধারণা আছে? তোমার তো এখনো গোটা জীবনটা পড়ে আছে গৌরী। এর জোর একটা বিশাল বড় জোর গৌরী, মনে থাকবে তো কথাটা? তুমি কিন্তু কোনোদিনও সই করবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আমি একটু মায়ের ঘরে যাচ্ছি, তুমিও চলো। তুমি এখানে কি করছো? কি তোমার গলায় এই দাগটা এলো কোত্থেকে? কি সর্বনাশ! দেখে তো মনে হচ্ছে যেন আরেকটু হলে দম বন্ধ হয়ে যেত। দেখি খেতে দরকার, আমার দম বন্ধ হলো তো তোমার হাড় জুড়বে। যাও তো, যাও, এখন বিরক্ত করো না, যাও। কি হলো, যাও। যার জন্য রেলিং কাটা হয়েছে তাকে আজকে এখান থেকে ফেলে তবেই আমি যাব। তো কিছু একটা করতে হবে, যাতে শিকার ফাঁদের কাছে আসে। এ কি ঠাকুরমশাই, আপনি এখানে কি করছেন? মা জননী, আমি ওই শিষ্যদের জন্য অপেক্ষা করছি। ওই মন্দিরের ব্যাপারে ওদের সঙ্গে আমার কিছু আলোচনা রয়েছে, তাই। দাঁড়িয়ে আছেন কেন? ওখানে গিয়ে বসুন না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, ধন্যবাদ। গৌরী, আমি রান্নাঘরে যাচ্ছি, কেমন? ঠিক আছে, আমিও তাহলে মায়ের কাছে যাই। না মানে একটুর জন্য ফসকে গেল। সাধে বলি আমরা কাঠের ঢেকি। এবারে আরো সুনিপুণ ভাবে কাজটা সেরেছিলাম, বিশ্বাস করো, কিন্তু কিছুতেই বাগে আনতে পারছি না গৌরীকে। তুমি তাহলে ওখানে বসে বসে করছোটা কি? শোনো, আমি গালি ফিরছি, তার মধ্যে যেন কাজ হয়ে যায়, বুঝেছো? আর শোনো, কাজ শেষ না হওয়া অবধি বাড়ি থেকে বেরোনোর কথা ভাববেও না, বুঝেছো? না না শৈল, শোনো। আবার শৈল? কতবার বলতে হবে শৈল মা বলবে? আর তুমি কিসের? আপনি বলো, আপনি। সহ্য। হ্যালো, চা ওটা কেটে দিল। এখন এই বাড়িতে কি বলি? এই তো বললাম যে আমি বাড়ি যাব, তাহলে আবার কিছু একটা বানিয়ে বলতে হবে। এ কি পুরোহিত মশাই, আপনি এখনো যাননি? না না মা জননী, আজও তো ওই মাকে শয়ান দিতে হবে। তারপর শুনলাম আজও নাকি খুব ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর যদি বাড়ি ফিরতে না পারি, তাই আজকে ভাবছি এখানে থেকেই যাব। বেশ তো, থেকেই যান না।
আর ঝড় বৃষ্টি হলে তো আপনি আটকে পড়বেন। তাছাড়া আপনার জন্য তো গেস্ট রুম খোলাই আছে। আজ যদি আমি আমার কাজটা শেষ করতে না পারি তাহলে শৈল মা আমাকে ওই গেস্ট রুমের নিচেই পুঁতে ফেলবে। আজ একটা এসপার ওসপার করতেই হবে, যেভাবেই হোক। না, আপনি ক্ষমা চাওয়ার পরেও আবার একই রকম দুর্ব্যবহার করেন ছোট ঠাম্মির সঙ্গে। তাহলে আপনাকে ঠাকুরের পা ছুঁয়ে কথা দিতে হবে যে আপনি কখনো ছোট ঠাম্মির সঙ্গে দুর্ব্যবহার করবেন না। হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মানে। নেহাত আমার এই দরজা খোলার জন্য গৌরীর সাহায্য দরকার, নইলে ওর এই দৃষ্টতা আমি সহ্য করতাম না। ঠিক আছে, আমি মায়ের পা ছুঁয়ে বলছি, আমি আর কখনো অরুন্ধতির সঙ্গে দুর্ব্যবহার করব না। হয়েছে, এবার তো কাও। মায়ের মুখটি এবার, মায়ের মুখটি এবার সারা দাও না, দেখা দাও ভক্তকে, দেখা দাও ভক্তকে, আর কতক্ষণ কেমন করে রইব ছেড়ে মাকে, রইব ছেড়ে মাকে। দেখছেন তো ছোট দাদু, এই দরজা আমার গানে খুলবে না। আপনি মিছেই চেষ্টা করাচ্ছেন। গৌরী এখনো বেঁচে? তার মানে অপদার্থ তান্ত্রিককে যে দায়িত্ব দিয়ে গেছিলাম সেটা পালন করতে পারিনি। নিষ্কর্মা একটা। আপনি ফিরে এসেছেন শৈলমা? ছোট দাদু আমাকে দিয়ে দরজা খোলানোর চেষ্টা করছিল। বাবা, আমি ভাবতে পারছি না, তুমি তুমি ওকে দিয়ে এই দরজা খোলাবে ভাবছিলে? ওর সেই ক্ষমতা আছে নাকি? ক্ষমতা যদি থাকে তাহলে ওরই আছে। তোমার যেই দরজা খোলার ক্ষমতা নেই সেটা আমি আর চিৎকার করে বলতে চাই না। তাতে তোমার যেটুকু মান সম্মান অবশিষ্ট আছে সেটাও যাবে। যদি এতটুকু লজ্জাবোধ থাকে, তুমি তো মরে গেলেই পারতে। তোমার উচিত ছিল মরে যাওয়া। শৈলমা, তোমার নিজের চোখ খুলছে না গৌরী, তাই বাধ্য হয়েছি আমি এসে তোমাকে এই কথাগুলো বলতে। ঘোর অমঙ্গল তুমি আমাদের এই বাড়িতে নিয়ে এসেছো। তুমি যেদিন থেকে তোমার পা এই বাড়িতে পড়েছে সেই দিন থেকে অমঙ্গলের পর অমঙ্গল, অমঙ্গলের পর অমঙ্গল। আর আজ আমাদের বাড়ির ছেলেটাকেও আমরা হারিয়েছি তোমার জন্য গৌরী, তোমার জন্য। তোমার শাখা সিঁদুরে এতটুকু জোর নেই, তুমি কিচ্ছু করতে পারলে না। তুমি এই পরিবারের গ্রহণ গৌরী। তোমার এখন কি করা উচিত সেটা আমি তোমাকে বলে দেব গৌরী। লোভ ভালো নয়, তা ধ্বংসের কারণ। ভালো মন্দ সবকিছুর ফল পাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, তার আগে হাজার চাইলেও তা ফলপ্রসূ হয় না। কি বলতে চাইছো তুমি? শোনো ভালো করে,
ওই গুপ্ত দরজা খুলবে এক বিশেষ তিথি নক্ষত্রের যোগে। সেই মাহেন্দ্রক্ষণ না এলে ওই দরজা কোনোভাবেই খোলা সম্ভব নয়। কোন তিথি, কোন নক্ষত্র, কোন যোগের কথা বলছো তুমি? কতদিন আসবে সেই মাহেন্দ্রক্ষণ? হ্যাঁ, ধৈর্য ধরো। তুমি এতটাই অধৈর্য যে তখন আমার পুরো কথাটা শোনোনি, তাই তুমি পুরোটা জানতে পারবে না। জানতে পারবে যথা সময়। বাবা, তোমার সঙ্গে আমার কথা আছে। কোথায় গেল? এই তো এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? এই শৈল, তুমি আমার সব নষ্ট করে দিচ্ছ। কি এত কথা তোমার? যাও এখন। কোথায় পাবো ওকে? কোথায় পাবো? কোথায় পাবো ওকে? আজ আমাদের বাড়ির ছেলেটাকেও আমরা হারিয়েছি তোমার জন্য গৌরী। তোমার শাখা সিঁদুরে এতটুকু জোর নেই। শৈলমা তো ঠিকই বলেছে। আমি তো আমার ডাক্তারবাবুকে রক্ষা করতে পারিনি। আমার এই বাড়িতে পা দেওয়ার পর থেকে একের পর এক অঘটন ঘটে চলেছে। কি করতে পেরেছি আমি? মা বলেছিল ডাক্তারবাবু নেই, তাই আমাকে সবকিছু সামলাতে হবে, সবার খেয়াল রাখতে হবে। আমি সেটাও করতে পারলাম না। উল্টে মা আজ জীবন মৃত্যুর মাঝামাঝি। আজ পরিবারটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে আছে। কি এত আলো কোথা থেকে আসছে? এত আলো আমার পেট থেকে আলো বেরোচ্ছে কেন? কেন এমন হচ্ছে? আমি ভুল দেখছি না তো? এত আলো কেন বেরোচ্ছে? আমার পেট থেকে এত আলো কেন বেরোচ্ছে? আগে গৌরীর কাছ থেকে সত্যিটা জানতে হবে। হ্যাঁ, চলো চলো। এই তো গৌরী। গৌরী, তুমি সত্যি কথাটা বলো তো, তুমি নিজের থেকে রেলিং ভেঙে পড়ে যাওনি, তাই তো? তোমায় কেউ ধাক্কা দিয়েছিল, তাই না? তোমাকে আমি সহ্য করতে পারছি না। শোনো গৌরী, এত বড় একটা ঘটনা লুকিয়ে যেও না। সত্যি সত্যি বলো, কি হয়েছে বলো। ছোটকা, এসব কথা ছাড়ো না। যা হবার তো হয়ে গেছে। আমি তো ঠিক আছি, আমার তো আঘাত পর্যন্ত লাগেনি, তাহলে এত চিন্তা কিসের? না না গৌরী, তুমি প্লিজ লুকিয়ে যেও না। তুমি সত্যি করে বলো, কে ধাক্কা দিয়েছিল? দিদি? সত্যি বলো, দিদি ধাক্কা দিয়েছিল? যদি দিদি ধাক্কা দিয়ে থাকে তাহলে কিন্তু আমি... হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি কাল সকালেই আসছি। ওকে, থ্যাংক ইউ। টেস্টের রিপোর্ট এসে গেছে, আমাদের যেতে হবে। ও, তাহলে তো তার আগে আমাদের একটা আলোচনা করে নেওয়া দরকার। হ্যাঁ, একদমই তাই। চলো চলো। আগে যেগুলো তোমার বোঝার কথা নয় সেগুলোও বুঝে যেতে, আর এখন যেটা তোমার নিজের ফিল করার কথা, নিজের সব কিছু দিয়ে যেটা অনুভব করার কথা, তুমি সেটাই বুঝতে পারছো না। আমি কিন্তু তোমার থেকে এটা আশা করিনি গৌরী। তুমি কি বলছো ডাক্তারবাবু? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে? হ্যাঁ, কেন চলে গেলে বলো? আমি একা একা কি করব বলো তো? একা কোথায় তুমি?
এত সহজে ক্লান্ত হলে হবে গৌরী? হাল ছেড়ে দিলে চলবে? আমার জন্য তোমাকে তো আর একটু ধৈর্য ধরতে হবে গৌরী। এত সহজে হতাশ হয়ে গেলে কি করে হবে? আমি কিন্তু তোমাকে বারবার আটকানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার সঙ্গে সর্বনাশের খেলায় মেতে উঠেছো। কি চাইছোটা কি তুমি? যখন আমি মন থেকে বিশ্বাস করেছিলাম যে ডাক্তারবাবু বেঁচে আছে, আবার ডাক্তারবাবুর কিচ্ছু হতে পারে না, তখন তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দাওনি। আমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করিয়ে ছাড়লে যে আমার ডাক্তারবাবু আর নেই। আমি তো মেনেও নিয়েছিলাম গো আমার পোড়া কপালকে। তাহলে কেন এখন বারবার তুমি সংকেত দিচ্ছ আমাকে? কেন আমি বারবার চোখের সামনে ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছি? কেন ছোটকারা কি পরীক্ষার কথা বলছে, আর এদিকে তুমিও কোনো অংশে কম যাচ্ছ না। কখনো আমার সাদা শাড়ি লাল সিঁদুরে ভরিয়ে দিচ্ছ, তো কখনো স্বপ্ন দিচ্ছ। কেন? আমারও জেদ কিন্তু কম নয়। তুমি যতই আমার সঙ্গে খেলা করো না কেন, যতই নানা ছলে মন্দিরে টেনে আনো না কেন, যতই আমার মায়ের রূপ ধরে এসে আমার কাছ থেকে মা ডাক শোনো, আমার হাত থেকে খাবার খেয়ে যাও, আমি কিন্তু আমার জেদ থেকে এক চুল নড়ব না। একবার আমার মনে আশা জাগিয়ে সেই আশার শেষ বিন্দু পর্যন্ত শেষ করে দিয়ে তুমি খুব মজা পাচ্ছ না? উত্তর দাও। একদম তুমি চুপ করে থাকবে না। আজ তোমাকে উত্তর দিতেই হবে। আমি এতদিন তোমাকে প্রশ্ন করেছি, তুমি কোনো উত্তর দাওনি, কিন্তু আজ তোমাকে উত্তর দিতেই হবে মা। কি হলো? উত্তর দাও। বেশ, আমিও থামবো না। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমি অন্ন জল ত্যাগ করলাম। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে উত্তর দেবে, আমি খাবারের একটা কণাও মুখে তুলব না। দেখি তুমি কি করো। জেদ শুধু তোমার একার আছে না? কি হচ্ছে? আমি আমার শরীরটা এরকম কেন করছে? কান্না, বাচ্চার কান্নার আওয়াজ করতে আমার পেট থেকে। আমি একা একা কি করবো বলো তো? একা কোথায় তুমি? বুঝেছি, এতদিন আমি এই সংকেতটাই পাচ্ছিলাম। এটাই আমার জমে থাকা সব প্রশ্নের উত্তর। তুই কাল রাতে মন্দিরে গিয়েছিলি কেন? কি
কি হয়েছে তোর? মন্দিরে? আমি মন্দিরে গেছিলাম। ও মা, তোর কিচ্ছু মনে নেই? তুই মন্দিরে গিয়ে অজ্ঞান হয়ে গেলি? আরে তোর শরীর ভালো আছে তো? বাচ্চার কান্নার আওয়াজ কোথায়? পেট থেকে। তোর সব প্রশ্নের উত্তর যে তোর গর্ভেই আছে। ছোট ঠাম্মি, আমি মা। মহামিলনের ফলে জন্ম নেবে অশুভ শক্তি বিনাশকারী এক শিশু। সমস্ত পাপের সংহার করে শুভ শক্তি প্রতিষ্ঠা করবে সে, কিন্তু তার প্রাণ সংশয় অনিবার্য। তাকে রক্ষা করার দায়িত্ব তোমার। ডাক্তারবাবু, কি শুনলাম? প্রাণনাশের বিপদ। থামলি কেন বল না? মা কি? তুমি কি তোমার মায়ের কাছে যেতে চাইছো নাকি? দাঁড়াও, এখন কোথাও যাওয়া হবে না। আমি ডক্টরকে কল করছি, উনি আসবেন, চেক আপ করবেন, তারপরে অন্য কিছু। ঠিক আছে? না ছোটকা, ছোটকা, আমি একদম ঠিক আছে, বিশ্বাস করো। কিচ্ছু হয়নি আমার। ওই একটু মন্দিরে মাথা ঘুরে গেছিল, তেমন বিশেষ কিছু নয়। এই গৌরী, কি ব্যাপার তোমার? এত খুশি খুশি দেখাচ্ছে তোমার? এবার দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা আমাকে নিয়ে ভেবো না গো। কি ঠিক হবে? না খেয়ে কে শরীরের কি হাল করেছিস দেখেছিস? খাবার কথা বললে মুখ ঘুরিয়ে নিতিস। দাও না গো খেতে ছোট ঠাম্মি, আমার খুব খিদে পেয়েছে, দাও না। হ্যাঁ গৌরী, তুমি একটু বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। গৌরী, তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, প্রপারলি রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। রেস্ট করো ভালো করে। চল। তোমাকে এভাবে হাসি খুশি দেখেছে কি ভালো লাগছে। আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে গৌরী, দেখেই খুব ভালো লাগছে। সত্যি মাঝে ওর যা অবস্থা হয়েছিল না, আমার রীতিমতো ভয় করছিল। ছোটকা, রূপঙ্গা, কি হয়েছে? সূর্য, কি হয়েছে? পড়ার খুব পেটে ব্যথা করছে, ছটফট করছে। ডেলিভারি ডেট আর 2 দিন বাদে না? না না, এটা হতেই পারে, অনেক সময় আগে হয়েছে। আচ্ছা, তো ডক্টরকে খবর দিয়েছো? আমি অলরেডি ফোন করে দিয়েছি। আসলে খুব টেনশন হচ্ছিল তো, তাই সময় নষ্ট না করে ডক্টর, অ্যাম্বুলেন্স দুজনেই আসছে। চলো না, পলা দিদির কি হলো দেখি। চলো চলো, হ্যাঁ চলো চলো। পলা একটু শান্ত হও। ও ডাক্তারবাবু, পলা দিদি তো খুব কষ্ট পাচ্ছে, কিছু একটা করুন না। বলা ডক্টর, মা হতে গেলে এইটুকু প্রসব যন্ত্রণা তো সব মেয়েকেই সহ্য করতে হয়। আচ্ছা ডক্টর, বলছি কন্ডিশন কেমন দেখছেন? মানে হসপিটাল নিয়ে যাওয়া যাবে কি? হসপিটালে নিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। বেবি একদম ডেলিভারির জন্য রেডি। অ্যাম্বুলেন্স কি এসে গেছে? না ডক্টর, জ্যামে আটকে আছে অ্যাম্বুলেন্স, দেরি হবে আসতে। কি বলছো? আচ্ছা, আমাদের বাড়ির গাড়িতে নিয়ে গেলে হয় না? হ্যাঁ, একেবারেই নয়। আপনারা বুঝতে পারছেন না, মানে এই মুহূর্তে মা এবং তার বাচ্চা, মানে প্রত্যেকের লাইফ রিস্ক হয়ে আছে। সিচুয়েশন খুবই কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। তাহলে ডাক্তারবাবু, আপনি যা ভালো মনে করেন সেটা করুন না। কি বলো ছোটকা? সূর্য দাদা, দেখুন, আমার মনে হচ্ছে বাড়িতে, মানে এখানেই ওনাকে ডেলিভারি করিয়ে দেওয়া উচিত। কি বলছেন? বাড়িতে ডেলিভারি করাবেন মানে? এখানে রিস্ক হয়ে যাবে তো। কি বলছেন উনি?
হসপিটালে নিয়ে যাওয়ারও তো বেশ রিস্ক আছে। যে কোনো মুহূর্তেই ওনার ডেলিভারি হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেরই প্রাণ সংশয় আছে। দেখুন, রিস্ক দু ক্ষেত্রেই আছে, তবে তুলনামূলকভাবে আমার কাছে এটাই বেটার অপশন। যা ডিসিশন নেন আপনারা খুব তাড়াতাড়ি নিন, হাতে কিন্তু একদম সময় নেই। না না ডক্টর, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন প্লিজ। ঠিক আছে, আপনারা সবাই বাইরে যান, একজন মহিলা এখানে থাকুন। আমি থাকছি। আচ্ছা ডাক্তারবাবু, কিছু কি লাগবে? আমরা কি কোনোভাবে হেল্প করতে পারি? হ্যাঁ, আপনি 2 গামলা গরম জল আর 2-3টে পরিষ্কার টাওয়েল খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিন। তোমরা টাওয়েলটা দেখো। মেজো কাকিমনি চলো আমরা যাই এখন। কিচ্ছু হবে না মেজো কাকিমনি, সব ঠিক হয়ে যাবে। দেখবে মা ঘুমটা কালি ফিরবে, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো, আসছি বাবা আমরা।